দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শীতকালীন চর্মরোগ চিকিৎসা এবং তার করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ শিকদার, প্রাক্তন বিভাগীয় প্রধান চর্ম ও জনরোগ বিভাগ BSMMU। বর্তমানে তিনি ধানমন্ডি পপুলার মেডিকেলে নিয়মিত রোগী দেখছেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করতে পারেন 982405 নম্বরে। স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। স্যার সুস্থ ত্বক কেনা যায়, পৃথিবীর সব সমস্যা একদিকে, সুস্থ ত্বক সবারই প্রত্যাশা। ত্বকের যে কোনো সমস্যা কিন্তু আমাদেরকে খুবই বিঘ্নিত করে দেয়। তো শীতকালীন দেখা যায় অনেক রকমের ত্বকের সমস্যা কিন্তু বেশি বৃদ্ধি পায়, হতে পারে আবহাওয়ার আর্দ্রতার পরিবর্তনের কারণে বা জলবায়ু পরিবর্তনের কারণে। এই বিষয়টা নিয়ে আজ একটু আলোচনা করব, শীতকালীন কোন কোন চর্মরোগগুলো আসলে বৃদ্ধি পায় এবং কেন। ধন্যবাদ। আপনি যে কথাটি বললেন যে কে না চায় চর্মরোগ না হোক, স্কিন ভালো থাকুক, মসৃণ একটা ত্বক সবারই প্রত্যাশা। আনডাউটেডলি, বিকজ মানুষের শরীরকে আবৃত করে রাখে, সমস্ত শরীরকে আবৃত করে রাখে চামড়া। হার্ট খুব ভাইটাল অর্গান, লাংস খুব ভাইটাল অর্গান, কিন্তু এটি থাকে চামড়ার নিচে, তাই না? চামড়া কিন্তু প্রোটেকশন দেয়। চামড়ার মূল কাজ হলো বডিকে প্রোটেকশন দেওয়া বা রক্ষা করা, যে কোনো বাইরের সংকট থেকে রক্ষা করা, এবং ভেতরে যে শরীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলে এগুলোর কারণে যেন শরীর কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এনভায়রনমেন্ট থেকে রক্ষা করার দায়িত্ব চামড়া। সুতরাং শীতকালে এই যে আবহাওয়ার পরিবর্তনে, অর্থাৎ টেম্পারেচার কমে যাওয়ার কারণে বাতাসে আর্দ্রতা বা জলীয় অংশের পরিমাণ কমে যাওয়ার কারণে চামড়ার উপর থেকে পানি বা জলীয় অংশ বেরিয়ে যায়, সহজে শোষিত করে নেয়। সেই জন্য দেখবেন শীতকালে সহজে চামড়া ফেটে যায়, ড্রাই হয়ে যায়, খসখসে হয়, দেখতে অমসৃণ লাগে, খারাপ লাগে। সেটি শুধু ফেস নয়, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু চামড়া একই কাহিনী হয়, যে হাত ফেটে যায়, পা ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, এবং যাদের এক্সিস্টিং সমস্যা থাকে ইকথায়োসিস, আঁশের মতো পায়ে বিশেষ করে হয়, এবং কিছু জন্মগত রোগের বিষয় আছে, সেগুলো বেড়ে যায় শীতকালে। কারণ শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যায়, পানির অংশ কমে যায়। সুতরাং এই ফাটার বা খসখসে হয়ে যাওয়ার বিষয়টি একটু বেড়ে যায়। তাছাড়া এক্সিস্টিং বা আগে থেকে যে সকল মানুষের গায়ে ধরেন সোরিয়াসিস আছে, বা সোরিয়াসিস মানে এমন একটা রোগ যেখানে কনুইতে, হাঁটুতে, তারপরে হাতের এইরকম এক্সটেন্সর সারফেসে, কানের পেছনে, কোমরের পিছনে, এইসব জায়গাতে মাছের আঁশের মতো লালা বর্ণ ধারণ করে এটা চামড়াগুলো পড়ে যায়। এটাকে সোরিয়াসিস বলে। সোরিয়াসিস কিন্তু আগে যাদের থাকে শীতকালে বেড়ে যেতে পারে। আরেকটি রোগ আছে স্কেবিস, জানেন, খোসপাঁচড়া হিসাবে বাঙালি চেনে, যেটি একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে যায়, হাতের ফাঁকে এবং বিভিন্ন জায়গাতে শরীরে হয়ে থাকে। খুব সহজে এটি চুলকিয়ে তারপরে ইনফেকশন হয়ে যায়, পেকে যায়। সেটি কিন্তু প্রচণ্ড চুলকায় এবং পেকে যে হাত পা খুব খারাপ অবস্থা হয়ে যায়। এই স্কেবিসটা শীতকালে বেড়ে যায়, বিকজ মানুষ শীতকালে, বিশেষ করে বাংলাদেশের মানুষ, একসাথে অনেকে একই লেপের বা কাঁথা বা কম্বলের নিচে অনেকে থাকে বা গাদাগাদি করে থাকে। বিশেষ করে স্লাম এরিয়াতে, যেখানে হাইজিনিক কন্ডিশনটা তুলনামূলকভাবে একটু কম, গাদাগাদি করে লোকজন থাকে। সেই জায়গাতে একজনের হলে আরেকজনের গায়ে যেতে পারে। স্কুলে বা মাদ্রাসায় ছেলে মেয়েদের একজনের গায়ের থেকে আরেকজনের গায়ে সহজ যেতে পারে। সুতরাং শীতকালে এই কমিউনিকেবল স্কিন ডিজিজ বা ইনফেকটিভ স্কেবিস বা স্কেবিসটা, খোসপাঁচড়াটা বেড়ে যেতে পারে, বৃদ্ধি পেয়ে যায়। সেই রকম
আরও কিছু রোগ আচ্ছা আছে। স্যার, তিনটার ব্যাপার তো আমরা একটু জানলাম। শীতকালে হচ্ছে গিয়ে যেমন হচ্ছে ময়শ্চারাইজারটা হচ্ছে গিয়ে শরীরে কমে যাচ্ছে, আর্দ্রতা যেহেতু কম। স্কেবিসের কথা বললেন, সোরিয়াসিসের কথা বললেন, এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটা দিয়ে একটু শুরু করতে চাই। যেহেতু হচ্ছে শরীরের ত্বকটা হচ্ছে একদম শুষ্কে যায় বা হচ্ছে ময়শ্চারাইজারটা খুব কম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে শীত আসার আগে আমি কি ধরনের প্রোটেকশন ইউজ করব? বাজারে অনেক ধরনের লোশন চলে আসছে, ময়শ্চারাইজার চলে আসছে, এক এক ব্র্যান্ড এক এক রকমের হচ্ছে প্রচার করছে, কোনটা কার জন্য বেটার সেটা কিভাবে জানবো আমরা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি শীত আসার আগে থেকে আপনার প্রোটেকশন নেওয়ার দরকার আচ্ছা। নেই, যখন শীত আসবে তখন নেবেন। কারণ শরীর কিন্তু সব সময় আপনার বডি থেকে নিউট্রিশন পাচ্ছে, অর্থাৎ পুষ্টি পাচ্ছে। এটি জলীয় পদার্থ পাচ্ছে, মিনারেলস পাচ্ছে, ভিটামিন পাচ্ছে, প্রয়োজনীয় প্রোটিন এবং অন্যান্য উপাদানও পাচ্ছে শরীর ভিতর থেকে। গ্রীষ্মকালের যে কন্ডিশন শীতকালে তো একই হবে না, একটু আগেই বললাম। সুতরাং যখন শীতকাল আসবে তখন আপনাকে সেই সতর্কতাটা বা প্রিকশনটা নিতে হবে। এটি আপনি যেটি বলেন যে ময়শ্চারাইজারের বিষয়টি বা শরীরকে একটু লুব্রিকেন্ট অবস্থায় রাখা, একটু তেল দিয়ে মসৃণ রাখার বিষয়টি, এটি আসলে তেল বললে আমি যদি বলি ইমোলিয়েন্ট, যেটাকে ডাক্তারি ভাষায় বা একটু সায়েন্টিফিক শব্দ হিসেবে ইমুলিয়েন্ট বলা হতে পারে। তো এটি আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন, অন্য তেলও ব্যবহার করতে পারেন, এমনকি সরষের তেলও ব্যবহার করা যাবে। অনেকে মনে করে যে সরষের তেল গায়ে একটু কারো কারো নো অ্যালার্জি না, অ্যালার্জি প্রায়শই হয় না, একটু সামান্য ধরতে পারে জলা জলা ভাব, কিন্তু আসলে জ্বলে না। জ্বললে শত শত বছর যাবৎ বাঙালি সরিষার তেল দিয়ে অভ্যস্ত, নিজের ঘরে ক্ষেত খামারে তৈরি করা সরিষার তেল। সরিষার তেল কিন্তু খারাপ নয়, সরিষার তেলও ভালো, নারকেল তেলও ভালো, অলিভ অয়েলও ভালো। কিন্তু মুশকিলটা হলো যে বাংলাদেশ তো দুর্নীতিতে ছেয়ে যাওয়া একটা ভূখণ্ড। এটির আবহাওয়া যেমন দূষিত হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড সহ অন্যান্য পলিউটেড এয়ার যেমন আছে, সয়েল যেমন পলিউটেড হচ্ছে, একইভাবে তেলকেও দূষিত করে ফেলে। আপনি স্পেন থেকে বা ইটালি থেকে অলিভ অয়েল আনবেন, দেখবেন যে স্পেনের আর ইটালির অলিভ অয়েল গায়ে মাখার পরে কোনো চুলকায় না, কিন্তু আমাদের দেশের অলিভ অয়েল, অধিকাংশ ব্র্যান্ডের অলিভ অয়েল কিন্তু চুলকায়। এটি দুর্ভাগ্যজনক। সুতরাং আমি যে কথাটি বলবো যে একটু দেখা ট্রাস্টেড কোনটা। আপনি যদি একটা বুঝেন যে আমার এই দোকান বা এই ব্র্যান্ডটা ট্রাস্টেড, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। নিয়মিত একবার বা দুইবার যদি আপনি অলিভ অয়েল ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো থাকবে। লিকুইড প্যারাফিন ইজ অলসো ভেরি মাচ হেল্পফুল। লিকুইড প্যারাফিন মানে হলো মোম, তরল মোম। স্যার, আমরা হচ্ছে এই লিকুইড প্যারাফিন বা তেল জাতীয় বিষয় আরো আলোচনা করব। সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আপনার সাথে আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারস্টো ফার্মা লিমিটেডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারস্টো ফার্মা লিমিটেডে। আজ কথা বলছি শীতকালীন চর্মরোগ নিয়ে। স্যার, একটু আগেই তো বলছিলেন ত্বকের শুষ্কতা নিয়ে, বললেন ত্বকের শুষ্কতার জন্য কোন কোন তেল ব্যবহার করা যাবে, বা বাজারজাত যে তেলগুলো আমাদের কাছে মনে হবে আসলে ভালো, সবগুলোই তেল আসলে ব্যবহার করলে উপকারিতাই আছে অপকারিতার চেয়ে। এবার একটু জানতে চাই, শীতকালীন আরেকটা রোগ বৃদ্ধি পায়, তা হচ্ছে ঠোঁট ফাটা। কারো কারো ক্ষেত্রে হাত পা দুটো কিন্তু খুব অধিক মাত্রায় ফেটে যায়, সেই ক্ষেত্রে তারা কি ব্যবহার করবেন? ধন্যবাদ। আসলে ঠোঁট এবং হাত তো ফাটতেই পারে, এটা সব মানুষের কম বেশি ফাটে, কারো একটু বেশি ফাটে, পারিবারিক কিছু কারণ আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস সহ কিছু কিছু সমস্যার কারণে বেশি ফাটে। সেই ক্ষেত্রে আমাদের পুষ্টিকর খাবার খাওয়া হলো, প্রথম কথা হলো ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্সের কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে। এই ধরনের পুষ্টিকর খাবার আমাদের রেগুলার খেতে হবে। পানি খেতে হবে, মিনারেলস থাকে, এরকম খাবার খেতে হবে। আর মুখে লিপ জেল বিভিন্ন বাজারে পাওয়া যায়, কিন্তু সেখানেও কিন্তু দেখতে হবে লিপ জেল ইটসেলফ ক্যান কজ অ্যানাদার ইরিটেশন, অনেক সময় চিলাইটিস তৈরি করে। ঘাম জাতীয় জিনিসটা না খাওয়া, অর্থাৎ চুইংগাম বা কেমিক্যাল, এগুলোর ব্যাপারে একটু সাবধান থাকা। আর আমরা সাধারণত বেজলিন তো ঠোঁটে ব্যবহার করা যায়, কিন্তু বেজলিনও খেয়াল রাখতে হবে, কারো কারো ইরিটেশন হয় সেটি দেখতে হবে। কখনো কখনো বেশি ফেটে গেলে একটু মাইল্ড স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে, এটি মাথায় রাখতে হবে আর কি।
আর পা ফাটার ক্ষেত্রেও এরকমই, পা যদি ফেটে যায় বা হাত অনেকে খুব বেশি ফেটে যায়, হাতও ফেটে যায়, সেই ক্ষেত্রে আমরা লিকুইড প্যারাফিন আগে বলেছি যে এটা লাগানো যেতে পারে, ইউরিয়া লাগানো যেতে পারে, ইউরিয়া সার্টেন পার্সেন্টেজ 20%, 10 to 20% ইউরিয়া পর্যন্ত লাগাতে পারে, স্যালিসিলিক অ্যাসিড 3-5% এই ধরনের কনসেন্ট্রেশনের স্যালিসিলিক অ্যাসিড লাগানো যেতে পারে। আরও অনেক প্রিপেয়ার্ড ময়েশ্চারাইজার এবং ইমোলিয়েন্ট জাতীয় ঔষধ বা লুব্রিক্যান্টস বাজারে পাওয়া যায়। এটি তেলের বাইরে, অর্থাৎ অলিভ অয়েল বা নারকেল তেল যাই দেই তার বাইরে এই ময়েশ্চারাইজার আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখতে হবে ময়েশ্চারাইজার বিশেষ করে রাতে লাগাতে হবে, কারণ দিনের বেলায় লাগিয়ে আবার অন্য কাজে চলে গেলে পানি লাগলো বা অন্য কিছু লাগলো সেখানে কিন্তু সেটা ধুয়ে চলে যাবে। আমি করতে চাচ্ছিলাম যে আসলে ময়েশ্চারাইজার লাগানোর নিয়মটা কি বা কখন লাগালে বেস্ট হয়? সবচাইতে ভালো হলো যে রাত্রে একবার তো অবশ্যই, সকালেও গোসলের পরে লাগানো যেতে পারে। তুলনামূলকভাবে সাবান বা ডিটারজেন্ট জাতীয় জিনিসপত্র কম ব্যবহার করতে হবে। এগুলো ইটসেলফ ইরিটেশন তৈরি করে আবার এই ফেটে যাওয়ার ক্ষেত্রে এটা একটা অ্যাক্সেলারেটিং করে দিবে। হ্যাঁ, এনহ্যান্স করে দিবে। আরেকটা প্রশ্ন আছে, শীতকালে চর্মরোগের আরেকটা যে ব্যাপার দেখা যায় তা হচ্ছে খুশকি বেড়ে যাওয়া, এবং এটা মনে হয় কম বেশ সবার ক্ষেত্রেই হয়, ত্বকেরই একটা সমস্যা, এবং এই খুশকি বৃদ্ধি পেলে অনেকের কিন্তু পিম্পলসও বৃদ্ধি পায় যতটা জেনেছি। এই বিষয়টা আসলে খুশকি তো স্বাভাবিক, মানুষের গায়ের চামড়া কিন্তু অ্যাভারেজ ধরেন 35 থেকে 45 ডেজের বেশি বাঁচে না। চামড়ার আপার লেয়ারের সেলগুলো, এপিডার্মাল সেলগুলো, কোষগুলো, তো অনেকগুলো সেল একসাথে মিলিয়ে আসলে খুশকির আকারে চামড়া থেকে পরে শেডি আউট হয়। তো এটা তো পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু কারো কারো বেশি হয়। বেশি হলে টার জাতীয় শ্যাম্পু বা কখনো কখনো এরকম কিটোকোনাজল জাতীয় শ্যাম্পু বা আরও কিছু মেডিকেটেড শ্যাম্পু আছে, শ্যাম্পুগুলো লাগানো যেতে পারে। কিন্তু শ্যাম্পু বেশি লাগালেও কিন্তু আবার চুল পড়ে। মনে রাখতে হবে সপ্তাহে 1 বা 2 দিনের বেশি শ্যাম্পু লাগানো যাবে না সপ্তাহে। এবং একটু ভিটামিন ই জাতীয় সাপ্লিমেন্টেশন যদি খায় তাহলে এটা ভালো হবে। আর তেল তো লাগাতেই হবে, হোয়াট এভার মাইট বি দ্য তেল, ইট মে বি অলিভ অয়েল, ইট মে বি নারকেল তেল, আপনি তেল লাগাবেন। আর যদি কারো কারো এর চেয়েও বেশি হয়, বেগুরাসলি খুশকি পড়তে থাকে, সেই ক্ষেত্রে একটু আমি মাইল্ড স্টেরয়েড জাতীয় লোশন আছে বা স্প্রে আছে, সেটা ব্যবহার করতে বলবো। জি স্যার। স্যার, একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিন। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রাজীব হোসেন, নাটোর থেকে বলতেছি। জি দর্শক শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। যে আমার মাথায় এই স্কাল্পে যখন আমি তারা দিয়ে ময়লা হয়, একদিন পর পরই ময়লা হয়, তারা দিয়ে চুল করে দেখা যায় যে নখের তারা ভর্তি হওয়া যায় ময়লা দিয়ে। আমি যদি 2 দিন শ্যাম্পু না করি, 3য় দিন শ্যাম্পু করলে মনে হয় অনেক ময়লা মাথায়, এই একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে মাথার ভিতরে গোটা গোটা কি যেন ওঠে, কিন্তু প্রথমে তার একটা মাথা খুঁজে পাওয়া যায় না, একদম প্লেন, হাত দিলে প্লেন। তারপরে ওটা একটা মাথা বের হয় পাকা, ওটা পাকে যায়, সাদা ভিতরে হয়, ওটা শুকিয়ে আর তারা উঠে যায়। এটা কিন্তু কোনো ব্যথা হয় না, কিন্তু আমি যখন হাত বেয়ে যায় ওখানে ব্যথা হয়। থ্যাংক ইউ, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আসলে দেখেন, আমরা ইতিমধ্যে আলোচনা করতেছিলাম যে আপনি শ্যাম্পু ব্যবহার করবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন। যদি খুব বেশি সমস্যা হয়, প্রতিদিনই ময়লা মনে হয়, খুশকি মনে হয়, সেক্ষেত্রে আপনি প্রথমে 1 সপ্তাহ প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করেন, 1 সপ্তাহ পরের থেকে সপ্তাহে 2 দিন, তারপরে সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন এবং তেল ব্যবহার করবেন। আপনি যে পেকে যায় বলছেন, কিছু ব্যথা হয়, গোটা হয়, ইট মিনস যে সেখানে ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। সেই ইনফেকশনের জন্য একটা খুব শর্ট কোর্স একটা অ্যান্টিবায়োটিক খেতে পারেন। আপনার লোকাল চিকিৎসককে দেখায়েন, আপনার আশেপাশের চিকিৎসককে দেখিয়ে একটা ভালো একটা সুইটেবল অ্যান্টিবায়োটিক একটা শর্ট কোর্স 7 দিনের খেলেই হবে। এরপরেও এটা মনে রাখতে হবে, এখানে যদি ফাঙ্গাস থাকে ফাঙ্গাসের চিকিৎসা করতে হবে, যদি লাইস বা উকুন থাকে সে উকুনের চিকিৎসা করতে হবে, অন্য কোনো অ্যালার্জিক সাবস্টেন্সের এক্সপোজারে যদি আসেন সেটারও স্পেসিফিক চিকিৎসা আছে, সেই চিকিৎসাটি করতে হবে। দরকার পড়লে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ। আশা করছি দর্শক আপনার উত্তর উপকৃত হয়েছেন। সময় হচ্ছে আরেকটি বিরতি, এরপরও ফিরছি আবার আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যাস্ট্রো ফার্মা লিমিটেড নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
দর্শক আবার স্বাগত ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডে। স্যার আমরা তো এতক্ষণ কথা বললাম অন্যান্য যে বিষয়গুলো নিয়ে, এবার একটু করে স্কেবিস এবং সোরিয়াসিস নিয়ে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। একটু করে জানতে চাচ্ছি, ফার্স্ট স্কেবিস নিয়ে কথা বলতে চাই। স্কেবিসটা আসলে কি, কাদের বেশি হয় এবং শীতকালীন সময় এটা কেন বেড়ে যেতে পারে? ধন্যবাদ। আমি শুরুতে বলেছিলাম যে স্কেবিস একটা ইনফেক্টিভ ডিজিজ। সার্কোপ্টিস স্কেবিস নামক একটা অর্গানিজম দিয়ে হয়। এটি একজনের গায়ে হলে খুব সহজে আরেকজনের গায়ে চলে যায়। এক বাসার লোকজনে ইনফেক্টেড হতে পারে, স্কুলের ছেলেমেয়েরা ইনফেক্টেড হতে পারে, মাদ্রাসার ছেলেমেয়েরা ইনফেক্টেড হতে পারে, স্লামে একসাথে গাদাগাদি করে থাকে, ওয়ার্কিং প্লেসেও যারা একসাথে গাদাগাদি থাকে তাদেরও কিন্তু খুব সহজেই এই খোসপাসরা বা সংক্রামক ব্যাধিটি হয়। এটি আসলে পার্সোনাল হাইজিনটা খুব মেনটেন করতে হবে, গোসল করতে হবে, সাবান দিয়ে পরিষ্কার থাকতে হবে, একজনের কাপড় আরেকজনের শেয়ার না করলে ভালো হয়। এবং একজনের যদি হয় ফ্যামিলিতে, মনে রাখতে হবে তাকে, যেমন আমরা খুব সহজে এটা ভালো করতে পারি। পারমিথ্রিন জাতীয় একটা লোশন আছে বা ক্রিম আছে, এটি পরপর 2 রাত্রে সমস্ত গায়ে লাগাতে হবে, মুখের নিচের থেকে সমস্ত গায়ে। মুখের নিচে তার মানে হলো মুখে খুব কম হয় সাধারণত, আর চোখে মুখের ভিতরে যাতে না যায়, শ্বাসটান্ডিতে যাতে না যায়, এই জন্য আর কি। তো এটা পরপর 2 রাত্রে লাগাতে হবে এবং এরপরে কাপড় চোপড় সবার ধুয়ে দিতে হবে। আর মনে রাখতে হবে যিনি ফ্যামিলিতে একজন এফেক্টেড বা আক্রান্ত ব্যক্তির গায়ে আসে, এটি অনাক্রান্ত ব্যক্তির গায়েও কিন্তু 2-4টা জার্ম বা স্কেবিসের জার্ম এটা থেকে যায়, তাকেও ব্যবহার করতে হবে। না হলে পরে ওই যে অনাক্রান্ত ব্যক্তি আজকে যিনি আসেন কিছুদিন পরে তার গায়ে ডেভেলপ করবে, তার গায়ে থেকে আবার যাকে আগে চিকিৎসা করলেন তার গায়ে ফিরে আসবে। সুতরাং একই সাথে যদি টোটাল ফ্যামিলিকে আপনি ভালো করে চিকিৎসা করেন, বাচ্চার হইলে বয়স্ক ব্যক্তিদেরও কিন্তু চিকিৎসা করা উচিত, একই সাথে চিকিৎসা করা উচিত এবং কাপড় চোপড় ভালো করে ওয়াশ করা উচিত। এটি শুধু পরিধেয় কাপড় নয়, বিছনার চাদর টাদর সবই ভালোভাবে ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে। ইনফেকশনটা থেকে যেতে পারে এটা 2 দিনেই যথেষ্ট ভালো করে ফেলা। তবে হ্যাঁ, যদি সেকেন্ড কোনো অ্যাটাক আমরা দেখতে পাই তাহলে আপনি 7 দিন পরে আবার একটু ব্যবহার করতে পারেন। এটা সবসময় লাগে তা না, কিন্তু কখনো কখনো লাগতে পারে, সেটা আমরা সেকেন্ড অ্যাটাকে ব্যবহার করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেতে চলে আসছি, সোরিয়াসিস নিয়ে একটু করে জানতে চাই। সোরিয়াসিসটা কি এবং সোরিয়াসিস হলে সমাধানটা কি? ধন্যবাদ। সোরিয়াসিস খুব বড় ধরনের রোগ, সারা পৃথিবী জুড়ে মানুষের সোরিয়াসিস আছে। এটি মাছের আঁশের মতো দানা দানা চর্মরোগ হয়। এটি সাধারণত এক্সটেন্সর সার্ফেটে, কনুইতে, হাঁটুতে, মাথার পিছনে, কোমরের পিছনে, এইসব জায়গাতে হয়। এটি ইয়াং এজ থেকে, অর্থাৎ 8-10 বছরের বাচ্চা থেকে শুরু করে আরও কম বয়সে হতে পারে, একবার 80 বছর 90 বছরের বৃদ্ধের কিন্তু এই সোরিয়াসিস হতে পারে। সোরিয়াসিস এমন একটা রোগ একবার গায়ে হলে সহজে যায় না। সোরিয়াসিস এমন একটি রোগ যে এটি চিকিৎসা যদি ভুল হয়, অপচিকিৎসা করলে, বিশেষ করে কতগুলো ঔষধ, যেমন সমস্ত ব্যথানাশক ওষুধ, আইবুপ্রোফেন, প্যারাসিটামল, ইকোস্প্রিন থেকে আরম্ভ করে মানে অনেক এই ব্যথানাশক ওষুধ কিন্তু সোরিয়াসিস বাড়িয়ে দেয়। ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইনে বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশারের কিছু ওষুধে বাড়িয়ে দেয়, হোমিওপ্যাথিতে বাড়িয়ে দেয়, কবিরাজিতে বাড়িয়ে দেয়, এলোপ্যাথিকে অনেক ওষুধ আছে যেগুলো সোরিয়াসিস বাড়িয়ে দেয়। এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে সোরিয়াসিস রোগীদের খুব সাবধানে থাকতে হবে। প্রথম কথা হলো যে সোরিয়াসিস রোগটা একজন ভালো চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে কনফার্ম করতে হবে। সোরিয়াসিসের সাথে সাথে কিন্তু জয়েন্ট পেনও হয় মানুষের। হ্যাঁ, আর্থ্রাইটিস একটা ভাই সোরিয়াসিসের। মোরলেস ধরেন 20-30% মানুষের এই আর্থ্রাইটিস ডেভেলপ করে কোনো না কোনো সময়। সুতরাং এই ব্যথার নাশক ওষুধ খেতে যে সোরিয়াসিস অনেকে বাড়িয়ে দেয়, এটি মনে রাখতে হবে। আর বিষয়টা হলো যেটা বলছিলাম যে কনফার্ম করে আপনি মনে রাখতে হবে যে এটি সহজে ভালো হবে না, ভালো হলে আবার হয়। হ্যাঁ, ভালো হয় না তা না, ভালো হবে, ভালো হয়ে যাবে। আপনি একেবারে সাধারণ জীবনযাপন করতে পারবেন, অফিস আদালত করা যাবে, সমস্ত কাজ করা যাবে। সোরিয়াসিস নিয়ে ভয়ের কিছু কারণ নেই যে সোরিয়াসিস হয়ে গেছে তার এই রোগ ভালো হবে না, সারা জীবন ক্রিপলড হয়ে ঘরে বসে থাকতে হবে, এমন নয়। সব কাজ করতে হবে, ঘরের ভিতরে করতে পারবে, ঘরের বাইরেও কাজ করতে পারবে। আমার আরো আলোচনা করার বিষয় ছিল, তবে দুঃখজনক আজকে সময় স্বল্পতার জন্য এই বিষয়ে আরো কথা বলতে পারছি না। আশা করছি আগামী কোনো পর্বে আবার এই বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, সেই সাথে অ্যারিস্টো ফার্মা এবং যমুনা টিভি ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।